যে যুক্তরাষ্ট্র, চীন, এটা নিয়ে একটা টানাপোড়েন মধ্যে আমাদের দেশে চলছে। তো 28 তারিখে যুক্তরাষ্ট্রের একজন এই মধ্য এশিয়া বিষয়ক একজন প্রতিনিধি আসবেন আমাদের দেশে, যিনি বর্তমানে ভারতের রাষ্ট্রপতি হিসেবে আছেন। হ্যাঁ, তো উনি আসার আগেই যদি শেখ হাসিনা ফিরতে চান, যদি একটা হইচই হয়, যদি সেই সময় রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন সাহেব থাকেন, যিনি নাকি আওয়ামী লীগের রাষ্ট্রপতি ছিলেন, তাহলে কি হতে পারে? এটা কিন্তু একটা অস্বস্তির কারণ হতে পারে। শেখ হাসিনা রিলেভেন্ট না অনেকে বলে, আওয়ামী লীগ রিলেভেন্ট না অনেকে বলে। শেখ হাসিনা আসার ঘোষণাতেই টিপু সাহেব চলে গেল। একটাই পক্ষ, একটাই দল, তার ভয়ে, এক শেখ হাসিনার ভয়ে। বিএনপি জানে যখন শাহাবুদ্দিন সাহেব ওনাদের কথা মতো যা যা বলেছেন তা বলেছেন, এটা তো ভালোবেসে বলেন, চাপে করে বলেছেন। আবার চাপ শুনে গেলে আবার কি করেন? বিএনপি হয়তো অস্বস্তি বোধ করতেছে। ভারতের দীনেশ ত্রিবেদীর মতো একজন সিনিয়র মন্ত্রীকে বাংলাদেশের হাই কমিশনার পাঠানো হলো। যে দেশে পাঠানো হলো সেই দেশেই কিন্তু আবার শেখ হাসিনা আছেন। তারপর শেখ হাসিনা বললেন উনি এই বছর ডিসেম্বরের মধ্যে দেশে ফিরতে চান। রাষ্ট্রপতি বিদায় নিলেন, আমরা জানলাম যে তিনি অসুস্থতা জনিত কারণে একটা মানে একটু বেশ কঠিন নামের একটা অসুখ তিনি আক্রান্ত। অসুস্থতা জনিত কারণে তিনি পদত্যাগ করছেন, পদত্যাগ পত্রেও তাই লিখলেন, বিএনপিও তাই বলল, রাষ্ট্রপতিও তাই বলছেন। কিন্তু মানুষের মনে আসলে এই প্রশ্ন যে আসলেই কি তিনি এই কারণেই পদত্যাগ করলেন নাকি এর পেছনে ভিন্ন কোনো কারণ? ব্যারিস্টার শাহ এই প্রশ্নটা যৌক্তিক কিনা? রিজাইনটা আমি স্বেচ্ছায় পুরোপুরি বলবো না। বিএনপি থেকে তাকে মেসেজ দেওয়া হয়েছে যে আপনি রিজাইন করুন, উনি রিজাইন করেছেন। তো আমি মনে করি ওনার রিজাইনটা পুরোপুরি স্বেচ্ছায় না। আপনি যদি পদত্যাগ না করেন, হয়তো আপনি রাষ্ট্রপতি হিসাবে 5ই আগস্টের পরে তিনি এই বিপ্লব আন্দোলন ট্রানজিশনটাকে অ্যাডজাস্ট করে দেশ বাঁচাতে কিছু ভূমিকা রেখেছেন। উনি ভূমিকা রেখেছিলেন বলেই ইলেকশন হয়েছে, উনি ভূমিকা রেখেছেন বলেই আজকে বর্তমান বিএনপি সরকার গঠন করতে পেরেছে। উনি না থাকতেন ইলেকশন হতো না, বিএনপি সরকার গঠন করতে পারতো না। আর কি এই যে রিজাইন করলাম স্বেচ্ছায়, মানে রিজাইন করার মানে ক্যাপাসিটিটাও সব সময় ছিল? যেমন ডক্টর ইউনূসের সময় আমরা শুনেছি তার আসলে তার মর্জির বাইরেই সবকিছু হতো, সেটা অবশ্য তিনি নিজে বলেছেন বলে আমরা জেনেছি। এখন অবশ্য তিনি নির্বাচনের মানে পরে বলেছেন যে মানে ডক্টর ইউনূসের পরে ক্ষমতার পরে তিনি বলেছেন তিনি এখন কয়েক সপ্তাহ যাবত বেশ ভালো আছেন, তার সাক্ষাৎকারে তিনি বলেছিলেন। তো এখন কি তিনি আসলে স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন বা না করতে পারেন, এই ইচ্ছাটা কি তার কাজ করে? দেখুন, আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং, কিছুটা হলেও তিনি হয়তো ভেবেছিলেন বর্তমান সরকার তাকে টেনুর শেষ করতে দিবে, তার আচরণে এমনটি মনে হয়েছিল। আপনার কাছে কি মনে হয় তিনি স্বেচ্ছায় অসুস্থতা জনিত কারণে পদত্যাগ করলেন নাকি আরো ভিন্ন কোনো কারণ? দেখেন, আমি মানে এরা যা বলেছেন পাটোয়ারি ভাই, আমি এর সঙ্গে মোটামুটি একমত। আসলে এরকমই হয়েছে। তবে আমি এখানে কয়েকটা পয়েন্ট করি। দেখেন, আমি যেমন ওনার পদত্যাগ পত্র লিখেছেন ওনার কি কি অসুখ আছে, আর তারপর লিখেছেন এর দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। তো যদি ওনার চিকিৎসাই দরকার হয়, তাহলে তো সবচেয়ে সুচিকিৎসা সম্ভব রাষ্ট্রপতি পদে থাকলে, তাহলে সরকারি খরচে সর্বোচ্চ চিকিৎসা পাবেন। তো উনি তো আসলে মরতে গেলেন, তাই না? ছেলেদের নাকি দীর্ঘমেয়াদী ভালো চিকিৎসা দরকার, সেটা বাদ দিয়ে তুমি চলে গেলেন। আর রাষ্ট্রপতির কাজটা এমন কোন মানে কাজ না যার জন্য তাকে মানে খুব একদম প্রতিটা মুহূর্ত সচেতন থাকতে হবে, বিষয়টা সেরকম কিছুই না। কাজেই এগুলি কিন্তু বোঝা যায়। আবার দেখেন, উনি পদত্যাগ করতে মানে 3টা প্যারা দেখলাম। শেষ যে প্যারাটা উনি অসুস্থ মুক্ত মুখ আমি যেগুলো জন্য পদত্যাগ করলেন, উপরের 2টা প্যারা হলো যে উনি এই 5ই আগস্টের পর থেকে কি কি করেছেন না করেছেন, সরকারকে কত হেল্প করেছেন, এই সমস্ত কাহিনী। এই কাহিনীগুলো তো পদত্যাগের সঙ্গে কোনো প্রয়োজন নেই। এগুলো উনি দিলেন কেন? এগুলো উনি দিলেন এই কারণে যে উনি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাইবেন যে আপনাদের জন্য আমি কিন্তু অনেক কিছু করেছি, এবং যে অব্যক্ত কথা যে আমি অনেক কিছু করেছি এবং আপনারা বলেছেন বলে এখন চলে যাচ্ছি, আপনারাও কিন্তু আমার এই কাজগুলোর কথা আমি চলে যাওয়ার পর মনে রাখেন। কেন মনে রাখতে হবে? মনে রাখতে হবে এই কারণে যে এখনই কিন্তু একদিনের মধ্যে কিন্তু অনেকে বলা শুরু করেছেন যে ওনার বিরুদ্ধেও মামলা হওয়া উচিত, উনি দায় মুক্তি পাবেন না, এগুলো বলা বলে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। এবং যদি শুরু হয়ে থাকে তাহলে
সরকারকে এই জন্য উনি স্মরণ করে দিয়েছেন যে আপনারা কিন্তু আমার কথা মনে রেখেন, আমি কিন্তু আপনারা যা বলছেন আমি তাই করছি। আপনারা বলছেন নাকে খত দাও, আমি নাকে খত দিয়েছি। আপনারা বলছেন যে যে তোমাকে নিয়োগ করেছে তার বিরুদ্ধে বলো, আমি তাও বলেছি। আমি সবই করেছি, আমি প্রমাণ করেছি আমার পেছনে কোনো মেরুদণ্ড নাই। এই মেরুদণ্ডহীন প্রাণীকে আপনারা আর কষ্ট দিয়েন না। যা কিছু করেছি, আপনারা কিন্তু আমাকে সেভ করেন। এখন আমরা দেখি বিএনপি কৃতজ্ঞ দল কিনা, তাকে সেভ করে কিনা, এটা তো আমরা সামনের দিনগুলোতে বুঝতে পারবো। উনি গাদ্দার হিসেবে পরিচিত হয়েছেন আওয়ামী লীগের কাছে, হয়েছেন তো, কারণ আওয়ামী লীগ তোমাকে বানিয়েছে। চুপ্পু সাহেব কি রাষ্ট্রপতি হওয়ার আগের জন্য জানতেন, ভাবতেন, বিশ্বাস করতেন উনি রাষ্ট্রপতি হতে পারেন? ওনার তো লটারি পাওয়ার মতো উনি রাষ্ট্রপতি হয়েছেন। হওয়ার পর উনি এই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে জিয়া রহমান স্বাধীনতার ঘোষক, যেটা নাকি উনি বলার মাধ্যমে উনি সংবিধান লঙ্ঘন করেছেন। কারণ আমাদের সংবিধানে এখনো বলা আছে যে স্বাধীনতার ঘোষক হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি যদি জিয়া রহমানকে বলতে চান যে সংবিধান সেটা প্রতিস্থাপিত করেন, করে তারপর বলেন উনি কি এই প্রশ্নটা করেছিলেন যে আপনারা যে শব্দটা লিখেছেন এটা বলা তো সংবিধান বিরোধী হবে? আমি একটু ব্যারিস্টার পাটোয়ারির কাছে জানতে চাইছিলাম যে এই মানে এখন এসে 5 মাস পরে অস্বস্তির কারণ কি, বা এইরকম অবস্থা কেন হলো, এবং তারপর আসলে মামলা মোকদ্দমার বিষয়ে শামীম পাটোয়ারি আপনার কাছে জিজ্ঞাসা করবো। আগে এই মতামতটা একটু জানি। আমরা মনে করি রাষ্ট্রপতি পদে কে থাকা না থাকা এটা নিয়ে বাংলাদেশের পলিটিক্সে গত 20-30 বছরে অন্তত আমি কোনো ইম্প্যাক্ট দেখি নাই। আপনি 111 দেখেন, বিএনপির সময় বিএনপির বিরুদ্ধে কোনো রোল প্লে করতে পারে নাই। 111 যখন আসতো সেটা ঠেকাতেও পারে নাই, ইনভাইটও করতে পারে নাই। 111 যখন আসছে, ইয়াজুদ্দিন সাহেব পুরো সময় 111 এর শ্রীমুনিয়ার প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছে। ভোট হলো, আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগ আসার পরে কিন্তু এই একই দাবি উঠছিল যে ওনাকে ইমপিচ করা হোক, ওনার বিরুদ্ধে মামলা করা হোক, উনি পদত্যাগ করুন। তো আওয়ামী লীগ কিন্তু ওনাকে টেনুর শেষ করতে দিয়েছে। এইখানে রাষ্ট্রপতি পদটা হচ্ছে শ্রীমুনিয়ালের সাংবিধানিক শিখণ্ডী, তার কোনো ক্ষমতা নেই। প্র্যাকটিক্যাল দুটো ক্ষমতা আছে, প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্টমেন্ট দিবেন যে দল জিতবে, এটা আসলে প্র্যাকটিক্যাল ক্ষমতা না, তার অলরেডি জিতে গেছে। 2, চিফ জাস্টিস নিয়োগ দিবে, তো সেটাও আবার ভাইস রিয়েল প্রাইম মিনিস্টার রেডি হয়ে থাকে, যেটা থাকে সেটাই করে। এই দুটো কাজ ছাড়া সমস্ত কাজ ওনাকে প্রাইম মিনিস্টারের কনসেন্ট নিয়েই করতে হবে, এবং প্রাইম মিনিস্টারের কনসেন্ট প্রায়োরিটি পাবে, এবং ওই কনসেন্ট ওই কমিউনিকেশন কোথাও চ্যালেঞ্জ করা যাবে না। তো রাষ্ট্রপতি ইজ নাথিং। বিএনপি যদি বর্তমান রাষ্ট্রপতিকে নিয়ে কোনো ভয় পেয়ে থাকে, এটা সম্পূর্ণ অমূলক। সেম ফর সেনাপ্রধান। প্রত্যেক সরকার সেনাপ্রধান নিজের মতো করে দিয়েছে। এরশাদ স্যার নুরুদ্দিন সাহেবকে দিয়েছেন, আমি নামটা ভুলে গেছি, নুরুদ্দিন সাহেবই হবে, মাসুদ কামাল ভাই বলতে পারবেন। হ্যাঁ, নুরুদ্দিন সাহেব। যখন আন্দোলন হলো সেনাবাহিনী, নুরুদ্দিন সাহেব তাকে কোনো হেল্প করতে পারে নাই। এরশাদের একমাত্র রিকোয়েস্ট ছিল আমাকে ভোট পর্যন্ত ফ্রি রাখো, আমি একটু ক্যাম্পেইন করব, এই রিকোয়েস্টও রাখতে পারে নাই। তো পরবর্তীতে যখন এই যে আমরা 2006 সালেও জেনারেল মঈন 2-3 জনকে ডিঙ্গিয়ে জেনারেল মঈনকে জেনারেল করা হয়েছিল, বিএনপি করেছিল। এক্সপেকটেশন যে ক্রাইসিস হবে আমার পক্ষ নেবে, পক্ষ নেয়নি। তো একই অভিযোগ আবার আওয়ামী লীগ বর্তমানে ওয়াকার সাহেবের বিরুদ্ধে কিন্তু করে। তো আসলে এনাদের তো কিছু করার নাই, যখন ফ্লো চলে যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, রাষ্ট্রপতি সেনাপতি কিছুই করতে পারে না। যেই অস্বস্তি, যেই কারণগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য এবং যার পরিণতি আমরা দেখলাম, একই রকম বিষয় কি সেনাপতির ক্ষেত্রেও প্রযোজ্য হবে? সেনাপতির ক্ষেত্রে আরো বেশি প্রযোজ্য। তবে সেনাপতিকে সেনাপতিকে পদত্যাগ করানো এত সহজ না, উনি পদত্যাগ করার কোনো প্রয়োজন নাই। আমি একটু শেষ করি, যদি কেউ ভেবে থাকে চুপ্পু সাহেবকে সরিয়ে সেখানে নিজস্ব কাউকে দিলে ক্রাইসিসে বিএনপির ব্যাপক হেল্প হবে, অতীত এক্সাম্পল বলে এই হেল্প কেউ করতে পারেনি। তো একই রকম সেনাপ্রধানের ক্ষেত্রে তো আমি মনে করি এই দুটি পদের অধীনে 18 লক্ষ লোক, এবং ওই পদের অধীনে প্রায় কয়েক লক্ষ সেনাবাহিনীর লোক চাকরি করে, যারা সেনাপ্রধানকে ডেমিগড মনে করে। তাই যদি হয়ে থাকে এই পদগুলোকে ডিস্টার্ব করা উচিত না। ভবিষ্যতে এই যে পদত্যাগের নজির হলো, ভবিষ্যৎ সেনাবাহিনী যিনি রাষ্ট্রপ্রধান হবে, যিনি রাষ্ট্রপ্রধান কিন্তু আবার সেনাপ্রধান ইন দ্য সেন্স উনি মানে ডিফেন্সের হেড। ভবিষ্যতে তাদের ক্ষেত্রে মানুষ ভাববে ইনিও টেনু শেষ করতে পারবে কিনা, নো ডাউট। অসীম শ্রদ্ধার এই চেয়ারগুলোতে
কখনো ডিস্টার্ব করা উচিত না। মামলা মানে রাষ্ট্রপতিকে এখন বিচারের আওতায় আনবার যে দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে, রাষ্ট্রপতি অবশ্য বলছেন কিসের বিচার, কিসের বিচার, সংবিধানের 51 অনুচ্ছেদ পড়ে দেখুক, তার বক্তব্য এটা, এবং তিনি নিজেকে হিরো বলে দাবি করছেন। আসলে কি তিনি বিচারের আওতায় আসতে পারেন কিনা? দেখুন, এটা সাংবিধানিক হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি তার টেনুরের সময়ে যে কাজগুলো করবেন, তার টেনুরের সময়ের কোনো কাজের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এক হচ্ছে উনি রাষ্ট্রপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, কারণ মামলা আমরা করি স্টেটের বিরুদ্ধে। রাষ্ট্রপতি স্টেট, প্রধানমন্ত্রী কিন্তু স্টেট না, রাষ্ট্রপতি স্টেট। রাষ্ট্রপতি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি না, একদম পিওর সিম্পল বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের রাষ্ট্রপতি না। উনি ওনার বিরুদ্ধে মামলা করা যাবে না তা না, নজিরটা কি খুব ভালো হবে? একটা মানুষ সর্বোচ্চ পর্যায়ে ছিল, এখন তার বিরুদ্ধে আপনি সর্বনিম্ন ক্যাটাগরির মামলা দিয়ে আপনি ক্ষমতায় আছেন, আপনি সরকার, আপনি সবকিছু করতে পারবেন। আওয়ামী লীগও করেছে, আপনি তাই করবেন। এজনাল মিনরের বিরুদ্ধে থালা চুরির মামলা দিয়েছিল সেই সময় আওয়ামী লীগ। এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা ওই ধরনের কোনো মামলা দিবে, টাকা চুরির মামলা, এই মামলা এ দিয়ে ওই চেয়ারটাকে অপমান করা হবে। ভবিষ্যতে চেয়ারের সম্মান কমে যাবে। চেয়ারটা তো রাষ্ট্রের জন্য, চেয়ারের সম্মান রাখা খুব প্রয়োজন। এই চেয়ারগুলোই তো রাষ্ট্রকে টিকিয়ে রাখে মোরাললেস। তো আমি মনে করি যে অবশ্যই সেক্ষেত্রে বিএনপির উচিত, এবং যেহেতু বিএনপির স্মুথ ট্রানজিশনে কোনো জায়গায় টিপু সাহেব কোনো বাধার সৃষ্টি করেননি, তার ক্ষমতা ছিল না কিন্তু উনি করেননি, দ্যাটস রিমেইন, উনি করেননি। উনি এটাকে অ্যাডপ্ট করেছে জাতীয় স্বার্থে, রাষ্ট্রীয় স্বার্থে, সংবিধানের স্বার্থে। সেটার এক বিনিময়ে যদি তাকে আবার মামলা দেওয়া হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়, তাহলে এই দেশের ভবিষ্যৎ নিয়ে আমি খুব সন্দিহান, কারণ এগুলো কোনো ভালো আলামত না। আর যেটি হচ্ছে আলটিমেটলি আস্তে আস্তে বিএনপি জামাতের পকেটে চলে যাচ্ছে, বিএনপি জামাত এবং এনসিপির পকেটে চলে যাচ্ছে। এটিরও কারণ আওয়ামী লীগ ফিরে আসে কিনা, আওয়ামী লীগ মানে কিভাবে এটি আপনি ফিরে কিভাবে আসে। বলছেন, এটি আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে এই বিএনপি এই যে জামাতের দাবিটি, পকেটে? এই যে রাষ্ট্রপতি সরানোর দাবিটি তো মোটামুটি এনসিপিরই ছিল, জামাতেরই ছিল। তো তাদের দাবিটি পূরণ হলো, তাদের আরো কি কি দাবি আছে এগুলো হয়তো পূরণ হয়ে যাবে। সরকারি দাবি পূরণ আর অ্যাডজাস্টমেন্ট করতে করতেই সরকার শেষ হয়ে যাবে। এই সরকার এরকম সরকার যারা বিরোধী দলের দাবি পূরণ করে, আমরা ওটা বিরোধী দল না, ওটা একই 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 প্ল্যাটফর্মের দল। আরেকটি ইস্যু আপনি বলেছেন সেনাপ্রধান। আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, সেনাপ্রধান কখনোই ক্ষমতালোভী মানুষ না। উনি চাইলে ওই সময় 2 বছরে তার টেক ওভারের সুযোগ ছিল, অস্ত্র তার কাছে, সেনাবাহিনী তার কাছে, কিন্তু উনি ভোট চেয়েছেন। পৃথিবীর মধ্যে একমাত্র সময় বাংলাদেশ যেখানে সেই সময়ের গভর্নমেন্ট, যারা তথাকথিত সিভিল সোসাইটি, তারা কিন্তু ভোট চায়নি, কিন্তু সেনাপ্রধান ভোট চেয়েছিল। উনি ডিসেম্বরে ভোট চেয়েছিলেন, চলে গেছে ফেব্রুয়ারিতে। উনি যেহেতু ভোট চাচ্ছিলেন, মানে উনি কোন রকম একটা ট্রানজিশন চাচ্ছিলেন, ট্রানজিশন হয়ে গেছে। এখন তিনি টেনুর শেষ করা না শেষ করা এটা তার বিষয়। আমার পার্সোনাল মনে হয় ওনার এই বিষয়ে কোনো আগ্রহ আছে বলে মনে হয় না। উনি যদি সরকার বলে উনি হয়তো বা থাকবে না। তবে হ্যাঁ, ওনার ব্যাপারে আবার জামাত কখনো কিছু বলেনি। সেনাপ্রধানের ব্যাপারে মানে ব্যারিস্টার ফুয়াদ অনেক কিছু বলেছিল, আরো একজন বলেছিল, কিন্তু জামাত অফিসিয়ালি সেই সময় কিছু বলেনি, এখনো কিছু বলছে না। তো সেটা আমরা এখন ইয়েট টু সি এটা কি হয়। বাট অ্যাজ জামাত কিছু বলে নাই, কিন্তু জামাত জোটভুক্ত যারা আছেন তারা বলেছেন, মানে ব্যারিস্টার ফুয়াদের কথা বলছেন বা এনসিপির কথা। হ্যাঁ, সেই আচ্ছা, সময় হ্যাঁ। বলেছিল, ভোটের পরে আর বলেনি। তো আমরা এখন যেটা অনুভব করি যে আসলে ওই যে যেটা আমি বললাম, আপনি যদি রাজনৈতিক সমঝোতা করেন তাহলে আপনি এত কিছু চিন্তা করতে হবে না। আর আপনি যদি রাজনৈতিক সমঝোতা না করেন, তাহলে আপনি রাষ্ট্রপতি নিজের মতো দেন, সেনাপ্রধান নিজের মতো দেন, সবই দেন, তারপরও কোনো না কোনো এক সময় আপনাকে বিগ পলিটিক্যাল ক্রাইসিস ফেস করতে হবে। তিনি রাষ্ট্রপতি নিজেকে হিরো দাবি করছেন, কিন্তু তিনি মানে একরকম মানে এই আমাদের দেশে বিশেষ চরিত্রের মানে একজন রাষ্ট্রপতি, কারণ তিনি 3টি সরকারকে আহ তিনি শপথ পড়িয়েছেন, তিনি মেয়াদের আগে চলে যাচ্ছেন। না, বিশ্বাসঘাতক তার বলার উপায় নেই। কারণ হচ্ছে তিনি কি করতেন, তিনি যদি 5 তারিখে একই সাথে পালিয়ে যেতেন অথবা রিজাইন করতেন, তাহলে আওয়ামী লীগের কি লাভ হতো? তখন তো একটা বিপ্লবী সরকার হতো, তখন আরেকটা আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট হতো, এবং দেশের অবস্থা খারাপই হতো। অ্যাটলিস্ট উনি থাকার কারণে বাংলাদেশে একটা ভোট হয়েছে, একটা গভর্নমেন্ট আছে, এবং একটা ধারাবাহিকতা আছে। আমি মনে করি তিনি হিরো অবশ্যই না, হিরো হওয়ার কোনো সুযোগ তার নাই। তবে তিনি একেবারে ভীতু মানুষ, কাপুরুষ এমনটি দেখাননি। আর কাপুরুষতা উনি দেখাননি। উনি চাইলে কাপুরুষতা ভয়ে দেখাতে পারতেন। ওনার
তার বাসার সামনে গিয়ে ছাত্র জনতা সেই সময় অ্যাটাক করেছিল, বাসার সামনে জড়ো হয়েছিল, তার বাসায় ঢুকে যেতে পারতো। সেই ঝুঁকি থাকা সত্ত্বেও উনি কিন্তু পালিয়ে যাননি, উনি দাঁড়িয়েছিলেন। উনি একজন মুক্তিযোদ্ধা, আমরা জানি, এবং খুব সম্ভবত জিয়ার সময় লম্বা সময় উনি জেলেও ছিলেন, খুব সম্ভবত। এবং আহ, সেটাও তার রাষ্ট্রপতি হওয়ার একটা ক্রাইটেরিয়া। আসলে বাংলাদেশে কোনো রাষ্ট্রপতি আহ, প্রধানমন্ত্রী শাসিত সরকারের আমলে তার হিরো হওয়ার কোনো সুযোগ কোনো রাষ্ট্রপতির নেই। তবে আব্দুল হামিদ সাহেব তার কথাবার্তায়, তার হুম। অ্যামেজিং পার্সোনালিটি দিয়ে তিনি একটা ইম্প্যাক্ট করতে পেরেছিলেন প্রধানমন্ত্রীর পাশাপাশি। তার হাস্যরস, তার সুদীর্ঘ পার্লামেন্টে 9বার 8বারের এমপি হওয়া, তার বিরোধী দলের নিয়ে শ্রদ্ধা, বিরোধী দল তাকে শ্রদ্ধা করতো, সব মিলিয়ে তিনি একটু ভিন্ন মাত্রার রাষ্ট্রপতি ছিলেন। সামনেও যিনি রাষ্ট্রপতি হবেন তার ভিন্ন মাত্রায় হওয়ার কোনো সুযোগ নাই। রাষ্ট্রপতির সামনে আরো পাপেট হবেন আমার ধারণা। কে মানে আলোচনায় অনেকে আছেন, মানে কোন ক্যাটাগরি থেকে রাষ্ট্রপতি হতে পারে বলে মনে করেন? দেখুন, এটা আমি জানি না, বাট আমি মনে করি, দেখুন, পলিটিশিয়ানদের বাইরে গিয়ে অসংখ্য চেষ্টা করে সব চেষ্টা ফেল হয়েছে। সিজন পলিটিশিয়ানদেরই দেওয়া হোক, তাদের দেশপ্রেম থাকবে, তাদের কমিটমেন্ট থাকবে, ক্রাইসিসে তারা শান্ত থাকবে।